শুভেচ্ছা। আজ পড়ছি প্রিজনার্স অব জিওগ্রাফি বইটির অধ্যায় ৭ ভারত এবং পাকিস্তান। ভারত কোনো জাতিরাষ্ট্র নয়, ভারত হলো বিভিন্ন জাতিসত্তার এক উপমহাদেশ। মোহাম্মদ আলী জিন্নাহ। ভারত এবং পাকিস্তান আর কোনো বিষয় একমত না হলেও একটা বিষয় অবশ্যই একমত হবে, সেটা হচ্ছে তারা একে অপরকে নিজেদের আশেপাশে চায় না। কিন্তু তাদের মধ্যে রয়েছে 1900 মাইল দীর্ঘ একটি সীমান্ত। তাই পরস্পরের প্রতি তাদের এই মনোভাব একটু ঝামেলারই বটে। দুই দেশের ইতিহাস বৈরিতা আর দ্বন্দ্বের। এখন আবার দুই দেশের হাতেই আছে পরমাণু অস্ত্র। তাই তাদের মধ্যকার সম্পর্ক কেমন হবে তার উপর নির্ভর করে কোটি কোটি মানুষের জীবন। ভারতের জনসংখ্যা 130 কোটি আর পাকিস্তানের 18 কোটি। দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা, দৈনন্দিন অর্থনৈতিক দুরবস্থা সহ নানান সমস্যায় পাকিস্তান জর্জরিত। অপরদিকে ভারত তাদের উন্নয়নশীল অর্থনীতি, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী নিয়ে বিশ্বের বুকে একটা উদীয়মান শক্তি হিসেবে পরিচিত। নিজের অবস্থানে দাঁড়িয়ে পাকিস্তানের দিকে তাকালে তারা টের পায় অর্থনীতি ও গণতন্ত্রের সূচকে তারা কতটা এগিয়ে গেছে। বিভিন্ন সময়ে এই দুই দেশের মধ্যে 4টি বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে আর ছোটোখাটো লড়াই হয়েছে অনেক। এইসব যুদ্ধ আর সংঘাতের কারণে এই দুই দেশের মানুষ সবসময় একে অপরের বিরুদ্ধে তেতে থাকে। এর মধ্যে পাকিস্তানি এক সামরিক অফিসার মন্তব্য করে বসেন, পাকিস্তান ভারতকে অসংখ্য ক্ষতে জর্জরিত করে চরমভাবে রক্তাক্ত করবে। এর জবাবে 2014 সালে ইন্ডিয়ান ডিফেন্স রিভিউ পত্রিকায় ভারতীয় সমর বিশারদ অমরজিৎ সিং লিখেছেন, যে যাই বলুক, আমার মনে হয় ভারতে পারমাণবিক বোমা হামলা করতে পাকিস্তানকে উৎসাহিত করা উচিত। এতে লাখ লাখ প্রাণ হয়তো ঝরে যাবে, কিন্তু দিনের পর দিন ধরে অসংখ্য রক্তাক্ত ক্ষত বয়ে চলা বা অবাস্তব সম্ভাবনার আশঙ্কায় নিজের শক্তির অপচয় করার চাইতে এটাই ভালো হবে। ভারত সরকার অবশ্য কখনোই আনুষ্ঠানিকভাবে এমন বক্তব্য রাখবে না, তবে এর মাধ্যমে দুই দেশের সামাজিক মনস্তত্ত্বে পরস্পরের প্রতি জমে থাকা ঘৃণার তীব্রতা বোঝা যায়। ভারত ও পাকিস্তান এই দুই দেশের জন্ম একটা চরম দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি থেকে। এই দ্বন্দ্ব ভবিষ্যতে এই দুই দেশকে ধ্বংসও করে দিতে পারে। বৈরী সম্পর্কের এই দুই দেশ ভৌগোলিকভাবে একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ভারতীয় উপমহাদেশের মধ্যে থাকা এই দুই দেশ একত্রে একটা প্রাকৃতিক কাঠামো তৈরি করেছে। এই কাঠামোর দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিমে আরব সাগর। উত্তর পশ্চিমে রয়েছে হিন্দুকুশ আর উত্তরেই আছে হিমালয় পর্বতমালা। ঘড়ির কাঁটার দিকে গেলে বেলুচিস্তানের মরুভূমি থেকে মালভূমি ধীরে ধীরে উপরে উঠতে উত্তর পশ্চিম সীমান্তে গিয়ে পার্বত্য অঞ্চলের রূপ পেয়েছে। এই পার্বত্য অঞ্চলের আরও উঁচু হয়ে হিন্দুকুশ পর্বতমালায় পরিণত হয়েছে। ডানে ঘুরলে পূর্ব দিকে এই পর্বত সংযুক্ত হয় কারাকোরামের সাথে, সেখান থেকে চলে যায় হিমালয়ে। তারপর শুরু হয় চীন আর ভার্মার সীমানা। সেখান থেকে বাঁক নিয়ে ভূখণ্ডটি দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে নেমে এসেছে। বঙ্গোপসাগরীয় অঞ্চলে আরও আছে বাংলাদেশ, যাকে 3 দিকে ঘিরে আছে ভারত। উপরে বর্ণিত এই কাঠামোর মধ্যে আছে বর্তমান সময়ের ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং ভুটান। নেপাল ও ভুটান একেবারে ছোট্ট, ভূমিবেষ্টিত এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর দুইটি দেশ। বৃহৎ প্রতিবেশী ভারত এবং চীন নানাভাবে দুই দেশকে নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশের সমস্যাটা সমুদ্র নিয়ে। সমুদ্রের উপর নিয়ন্ত্রণ না থাকাটা তাদের সমস্যা নয়, সমস্যাটা হলো সমুদ্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে। সমুদ্রের কারণে বাংলাদেশের নিম্নাঞ্চল প্রায়ই বন্যার মুখোমুখি হয়। বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক সমস্যা হচ্ছে দেশটির প্রায় পুরোটা ঘিরে আছে ভারত। 1947 সালে সম্পাদিত চুক্তির কারণে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত আছে 2545 মাইল জুড়ে, একদম গায়ে জড়িয়ে থাকা যাকে বলে। ভারত ছাড়া শুধু ভার্মার সাথে বাংলাদেশের ছোট্ট একটা সীমান্ত আছে। ভারতকে এগিয়ে বাইরের বিশ্বের সাথে বাংলাদেশের স্থল যোগাযোগের এই একটাই বিকল্প পথ। বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ, জঙ্গিবাদের সমস্যাও আছে সেখানে, যা ভারতকে প্রায়ই সমস্যার মধ্যে ফেলে দেয়। কিন্তু বাংলাদেশ সহ এই 3টি ছোট প্রতিবেশী দেশ কখনোই ভারতের সামনে হুমকি হয়ে দাঁড়াতে পারেনি। 1947 সালে দেশবিভাগের পর থেকে শুরু করে পরমাণু অস্ত্র উৎপাদনের সক্ষমতা অর্জনের পূর্ব পর্যন্ত পাকিস্তানও তেমন একটা হুমকি হিসেবে বিবেচিত হয়নি। তবে এখন পাকিস্তানকে নিয়ে ভারতকে ভাবতেই হচ্ছে। উপরে উল্লেখ করা কাঠামোর ভেতর দিয়ে যে অঞ্চলগুলো আছে তার বেশিরভাগই আকারে বিশাল। এদেরকে কেন্দ্রীয়ভাবে শাসন করা অত সহজ না।
ব্রিটিশরাও পারেনি। তাদের বিখ্যাত আমলাতন্ত্র এবং বিস্তৃত রেলপথ দিয়েও তা সম্ভব হয়নি। তাই বিভিন্ন অঞ্চলে স্বায়ত্তশাসন দিতে হয়েছিল তাদেরকে। আর তার ওপর ছিল তাদের বিভাজনের নীতি। স্থানীয় এক নেতাকে অপর নেতার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে অশান্তি জিইয়ে রাখাই ছিল ব্রিটিশদের শাসনামলের অন্যতম কলকাঠি। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সাংস্কৃতিক ভিন্নতার পেছনে আছে জলবায়ুগত কারণ। উত্তরে হিমালয়ের প্রভাবে বয়ে কনকনে হাওয়া আর জমে যায় বরফ। দক্ষিণে আছে বন জঙ্গল। উপমহাদেশ জুড়ে থাকা অসংখ্য নদী আর ধর্মের কারণেও বিভিন্ন রকম সংস্কৃতি তৈরি হয়েছে। এইসব নদীর ধারে বিভিন্ন সময় গড়ে উঠেছে বিভিন্ন সভ্যতা। গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধু অববাহিকার রয়েছে সমৃদ্ধ ইতিহাস। এমনকি বর্তমান সময়ে এসেও প্রায় জনবহুল অঞ্চলটি নদীগুলোর আশেপাশে। অঞ্চলগুলো একে অপরের থেকে ভিন্ন, জন্ম দিয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতি। যেমন শিখ অধ্যুষিত পাঞ্জাব আর তামিল অধ্যুষিত তামিলনাড়ু প্রদেশের কথা বলা যায়। ভৌগোলিক কারণেই এই ভিন্নতার সৃষ্টি। বিভিন্ন পরাশক্তি বিভিন্ন সময়ে ভারত আক্রমণ করেছে, কিন্তু পুরোপুরিভাবে জয় করতে পারেনি কেউই। এমনকি বর্তমানে নয়াদিল্লি ভারতের রাজধানী হলেও ভারতের সব এলাকা পুরোপুরিভাবে দিল্লির দখলে নেই। একই কথা প্রযোজ্য ইসলামাবাদের ক্ষেত্রেও। ইসলামাবাদ পুরো পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে অক্ষম। মুসলিমরা একতাবদ্ধ হয়ে নিজেদের আলাদা দেশ গড়তে পেরেছে ঠিকই, কিন্তু ইসলামের পক্ষেও ভাষাগত, ধর্মীয় বা সাংস্কৃতিক দূরত্ব নিরসন করা সম্ভব হয়নি। মুসলিমরা প্রথমবারের মতো এই অঞ্চল আক্রমণ চালায় 8ম শতকে। উমাইয়া খেলাফতের আমলে আরবরা বর্তমান সময়ে পাকিস্তানের পাঞ্জাব পর্যন্ত চলে আসে। সেই সময় পর্যন্ত থেকে শুরু করে অষ্টাদশ শতকে পর্যন্ত নানা রকম বৈদেশিক আক্রমণ চালাচ্ছে ভারতীয় উপমহাদেশে। তারা নানা মেজাজের ইসলাম প্রচার করে চেষ্টা করেছে, কিন্তু সিন্ধু উপত্যকার পূর্ব দিকে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠী বসবাস করত তারা ধর্মান্তরিত হয়নি কখনোই। এই সময়ই ধর্মভিত্তিক বিভাজনের বীজ বপিত হয় ভারতবর্ষে। ব্রিটিশরা এসেছিল 200 বছর শাসন করেও চলে গেছে। তারা চলে যাওয়ার সাথে সাথে কেন্দ্র থেকে নিয়ন্ত্রণও ছুটে গেছে। অবশ্য সত্যিকার অর্থে ভারতবর্ষে কখনোই কেন্দ্র ছিল না। এই অঞ্চলটা সবসময় বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং ধর্ম দ্বারা বিভক্ত ছিল। পাঞ্জাবি এবং গুজরাটিরা যেমন এক নয়, তেমনি পর্বত আর মরুভূমিতে বাস করা মানুষও এক নয়। হিন্দু আর মুসলমানদের মধ্যে বৈসাদৃশ্য থাকাটাও স্বাভাবিক। 1947 সালে ভারত 2 ভাগে বিভক্ত হয়, মূলত উত্তর ঔপনিবেশিক জাতীয়তাবাদ এবং ধর্মীয় বিভাজনের ভিত্তিতে। পরবর্তীতে তা আরও একবার ভেঙে মোট 3 ভাগ হয়। এই 3 ভাগের নাম হলো ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। ব্রিটিশরা যখন ভারত ছেড়ে যায় তখন তারা 2টি বিশ্বযুদ্ধের ভারে বিপর্যস্ত। তারা বুঝতে পারছিল তাদের সাম্রাজ্যের দিন শেষ হয়ে আসছে, তাই দাপটের সাথে মাথা উঁচু করে চলে যেতে পারেনি তারা। 1948 সালে 3রা জুন ব্রিটেনের হাউস অফ কমন্সে ভারত ছেড়ে যাওয়া এবং ভারত ভাগের ঘোষণা দেওয়া হয়। ভারতবর্ষে পাকিস্তান ও ভারত নামে 2টি ভাগ হয়। 73 দিন পরে 15ই আগস্ট তারা পুরোপুরিভাবে চলে যায়। লাখে লাখে মানুষ তখন তাদের ঠিকানা বদলাতে থাকে। ভারত থেকে মুসলিমরা যেতে থাকে পাকিস্তানে, আর পাকিস্তান থেকে শিখ আর হিন্দুরা ভারতে আসতে থাকে। রাস্তা ভর্তি হয় মানুষের সারি, এক একটা সারিতে প্রায় 30,000-এর মতো মানুষ। ট্রেন ভর্তি করে মানুষ চলে যাচ্ছিল নতুন ঠিকানায়, ফিরতি ট্রেনও আসছিল মানুষ ভর্তি হয়ে। সময়টা ছিল অস্থিরতা আর বিশৃঙ্খলার। পথে পথে শুরু হলো দাঙ্গা, ভয়ে আর উৎকণ্ঠার মধ্যে একে অপরের বিরুদ্ধে লড়াই লড়তে লাগলো মুসলিম, হিন্দু আর শিখরা। ব্রিটিশরা তখন ওই সব ব্যাপারে হাত ধুয়ে ফেলেছে। ভারতবর্ষে তাদের সেনা উপস্থিতি তখনও ছিল, কিন্তু পাকিস্তান আর ভারতের নতুন নেতাদের অনেক অনুরোধের পরেও শৃঙ্খলা রক্ষার জন্য সৈন্য পাঠাতে রাজি হয়নি তারা। সেই চরম বিশৃঙ্খলার সময় মারা যায় অন্তত 10 লাখ মানুষ, গৃহহারা হয় অন্তত 1.5 কোটি। থর মরুভূমির পশ্চিমে অবস্থিত সিন্ধু উপত্যকা এবং আরও পশ্চিমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা মিলে পশ্চিম পাকিস্তান হিসেবে আত্মপ্রকাশ করে। আর কলকাতার পূর্ব দিকের গঙ্গা অববাহিকার অঞ্চলে নতুন নাম হয় পূর্ব পাকিস্তান। কিন্তু এই নতুন দেশ পাকিস্তানের প্রাপ্তির কি ছিল? ভারতের তুলনায় খুবই কম। পাকিস্তানের ভাগে পড়েছিল ভারতবর্ষের সবথেকে সমস্যা সংকুল সীমান্ত অঞ্চল, আফগানিস্তানের লাগোয়া উত্তর পশ্চিম সীমান্ত। পাকিস্তানকে ভাগ করে দেওয়া হয়েছিল 2 অংশে, এবং 2 অংশ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যকার দূরত্ব ছিল 1000 মাইল, যার মাঝে আবার ছিল ভারত। যুক্তরাষ্ট্র
এমন দূরবর্তী প্রদেশ আছে যেমন আলাস্কা, তবে যুক্তরাষ্ট্রকে কখনো তাদের প্রদেশগুলো নিয়ে দূরত্ব নিয়ে বড় সমস্যায় পড়তে হয়নি, কারণ দুই অংশের মধ্যে ছিল সাংস্কৃতিক, ভাষাগত এবং অর্থনৈতিক যোগাযোগ। তাছাড়া সার্বিক পরিস্থিতিও ছিল স্থিতিশীল। অপরদিকে দুই পাকিস্তানের একটাই মাত্র যোগসূত্র ছিল, সেটা হলো ইসলাম। কিন্তু ধর্মীয় এই মিল তাদেরকে কখনোই এক সুতোয় গাঁথতে পারেনি, ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তান ভেঙে যায়। পশ্চিম পাকিস্তানের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে 1971 সালে বিদ্রোহ ঘোষণা করে পূর্ব পাকিস্তান। 9 মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং আত্মত্যাগের পরে স্বাধীনতা লাভ করে পূর্ব পাকিস্তান। জন্ম নেয় বাংলাদেশ নামের নতুন একটি দেশ। যুদ্ধের সময় ভারত সক্রিয়ভাবে সহায়তা করেছিল বাংলাদেশকে। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। ততদিনে অটোমান সাম্রাজ্যের সমাপ্তির 25 বছর পার হয়ে গেছে। জিন্নাহ এবং নবগঠিত পাকিস্তানের অন্যান্য মুসলিম নেতারা একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। তাদের দাবি ছিল মুসলিমদের জন্য তারা ঐক্যবদ্ধভাবে দেশ সৃষ্টি করেছেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। পাকিস্তান বরাবরই ভারত থেকে পিছিয়ে, ভৌগোলিক অবস্থান, সামরিক এবং অর্থনৈতিক সব দিক দিয়ে তারা পিছিয়ে। পাকিস্তানের জাতীয় পরিচয়ও এতটা সমৃদ্ধ না। অনেক বিশাল আকার, সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থাকা সত্ত্বেও ভারতের সমৃদ্ধ সেকুলার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। জাতীয় পরিচয়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে ভারতীয়রা। অপরদিকে পাকিস্তান শুধু ইসলাম ধর্মের পরিচয়ে জনগণকে একত্রিত করতে চেয়েছে। এখানে স্বৈরাচারী শাসন চলেছে বছরের পর বছর। শেষ পর্যন্ত রাষ্ট্রের চেয়ে নিজেদের আঞ্চলিক পরিচয়কেই বড় করে দেখেছে জনগণ। অপরদিকে শুরু থেকেই ভারতে চলছে সেকুলার নীতিতে। 1947 সালে বিভাজন তাদেরকে সুবিধাই দিয়েছিল। পুরো শিল্প অঞ্চলগুলো অধিকাংশই তাদের সীমানার মধ্যে। এছাড়াও প্রধান প্রধান শহর এবং করযোগ্য আয়ের আওতাভুক্ত অঞ্চলগুলো বেশিরভাগই পড়ে ভারতের ভাগে, যেমন কলকাতা ছিল ব্যাংক এবং বন্দর। ফলে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ হারায় তাদের আয়ের অন্যতম উৎস। বাইরের বিশ্বের সাথে যোগাযোগও হয়ে যায় বিচ্ছিন্ন। ব্রিটিশ ভারতের যে অর্থনৈতিক সক্ষমতা ছিল দেশ ভাগের সময় পাকিস্তানের ভাগ্যে জোটে তার মাত্র 17%। পাকিস্তানের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। উন্নয়নের পেছনে খরচ করার মতো যথেষ্ট টাকা তাদের ছিল না। তার উপর সংঘাতময় পশ্চিম সীমান্ত আর নিজেদের মধ্যে নানা রকমের বিভাজন তো ছিলই। পাকিস্তান নিয়ে আরও আলোচনার আগে তাদের নামটার শাব্দিক অর্থটা জেনে নেওয়া যাক। এই নামের মাঝে লুকিয়ে আছে বিভাজনের ব্যাখ্যা। পাক শব্দের অর্থ পবিত্র, স্থান মানে অঞ্চল। এই নামের আরও অর্থ বের করা যায়। পিতে পাঞ্জাব, এতে আফগান সীমান্তের পশতুভাষী অঞ্চল, কেতে কাশ্মীর এবং এসতে সিন্ধু, টিতে বেলুচিস্তান। এই ভিন্ন ভিন্ন ভাষাভাষী এলাকাগুলো বড়জোর এক একটি প্রদেশ হতে পারে, কিন্তু একতাবদ্ধ দেশ হওয়া খুব কঠিন। নিজেদের মধ্যে একতা গড়ে তুলতে পাকিস্তান কম চেষ্টা করেনি, কিন্তু একজন পাঞ্জাবি একজন বালুচকে দেখে এবং একজন সিন্ধি একজন পশতুনকে বিয়ে করেছে এমন ঘটনা খুব কমই ঘটে। পাকিস্তানের জনসংখ্যা 60% পাঞ্জাবি, 14% সিন্ধি, 13.5% পশতুন আর 4.5% বালুচ। দেশের সংখ্যালঘু খ্রিস্টান আর হিন্দুদের প্রতি সাম্প্রদায়িক বিদ্বেষ তো আছেই। প্রধান দুইটি মুসলিম গোত্র সুন্নি এবং শিয়াদের মধ্যেও ক্রমাগত দ্বন্দ্ব চলমান। সংখ্যাগরিষ্ঠ সুন্নিরা শিয়াদের একেবারে সহ্য করতে পারে না। এক কথা বলতে গেলে পাকিস্তানে এক রাষ্ট্রের ভেতরেই আছে কয়েক জাতি। উর্দু পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা। মূলত যেসব মুসলিম 1947 সালে ভারত থেকে পাকিস্তান নিয়ে গিয়ে থিতু হয়েছে তাদের এর মাতৃভাষা এটি। তাদের বেশিরভাগই বাস করে পাঞ্জাব অঞ্চলে। উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করায় ব্যাপারটা পাকিস্তানের অন্যান্য অঞ্চলের মানুষেরা ভালো করে নেয়নি। সিন্ধু অঞ্চলের লোকেরা এভাবে পাঞ্জাবি আধিপত্য হিসেবে দেখেছে। এটা তারা মনে করে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবা হয়। উত্তর পশ্চিম সীমান্তে পশতুনরাও তা কখনো তাদের এলাকার বাইরে মানুষের আধিপত্য মেনে নেয়নি। পশতুন অঞ্চলের আদিবাসীদের এলাকাগুলোকে কেন্দ্রীয় প্রশাসনের আওতাধীন বলা হয়, কাগজে কলমে তাই, কিন্তু প্রকৃতপক্ষে এইসব এলাকায় কখনোই ইসলামাবাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। কাশ্মীর নিয়ে সমস্যা আরও জটিল। তাদের নিয়ে ভারত এবং পাকিস্তান দুই দেশেরই কাড়াকাড়ি। কাশ্মীরের অধিকাংশ মানুষ চায় স্বাধীনতা, কিন্তু কাশ্মীরকে স্বাধীনতা না দেওয়ার ব্যাপারে ভারত এবং পাকিস্তান দুই রাষ্ট্রই একমত। বালুচিস্তানে চলছে স্বাধিকার আন্দোলন। মাঝে মধ্যে এই আন্দোলন তীব্র রূপ নিয়েছে। বালুচিস্তানের জনসংখ্যা পাকিস্তানের মোট জনসংখ্যার এক সামান্য অংশ, কিন্তু এই অঞ্চলের গুরুত্ব অনেক। বালুচিস্তানকে ছাড়া পাকিস্তানের অস্তিত্ব টিকে রাখাই অসম্ভব।
এই প্রদেশে পাকিস্তানের মোট আয়তনের ৪৫% জুড়ে বিস্তৃত। তাছাড়া দেশটির প্রাকৃতিক গ্যাস খনিজ সম্পদের বড় অংশ রয়েছে এই অঞ্চলে। বালুচিস্তান আরও একটি কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে পাকিস্তানের জন্য নতুন আয়ের পথ দেখাচ্ছে। ইরান এবং কাস্পিয়ান সাগর থেকে পাকিস্তান হয়ে চীনে জ্বালানি যাওয়ার পথ এই অঞ্চল দিয়ে তৈরি হওয়ার কথা। বালুচিস্তানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা উপকূলীয় শহর গোয়াদার। অনেক বিশ্লেষক মনে করেন 1979 সালে যখন রাশিয়া আফগানিস্তানকে আক্রমণ করে তখন গোয়াদার ছিল তাদের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। গোয়েদারে আছে উষ্ণ পানির বন্দর। উষ্ণ পানির একটা বন্দরকে করায়ত্ত করার জন্য মস্কো বহুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অতি মূল্যবান অঞ্চলটির চীনেরও দৃষ্টি এড়ায়নি। চীন এখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। 2007 সালে এখানে একটি গভীর পানির বন্দর নির্মিত হয়। বর্তমানে দুই দেশ মিলে এই বন্দরের সাথে চীনের সংযোগ স্থাপনের কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে নিজেদের জ্বালানি শক্তির চাহিদা মেটাতে চীন পাকিস্তানকে ব্যবহার করবে, এতে সন্দেহ নেই। চীন চায় মালাক্কা প্রণালী ব্যবহার করে সমুদ্র পথে পণ্য পরিবহন করতে। চীন অধ্যায়ে আমরা দেখেছি এই প্রণালীতে অতি সংকীর্ণ এবং চারপাশে চীনের শত্রু দেশ আছে। তাই মালাক্কা প্রণালী দিয়ে পণ্য পরিবহন করতে স্বস্তি বোধ করে না তারা। মালাক্কা প্রণালী তাদের ব্যবসায়ের উন্নয়নের গতি স্তীমিত করে দিচ্ছে। মালাক্কার বদলে পাকিস্তানকে ব্যবহার করে চীন নানা রকম দিক দিয়ে সুবিধা পাবে। 2015 সালে বসন্তে দুই দেশের মধ্যে $46 মিলিয়ন একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে আওতায় গোয়েদার থেকে চীনের জিংজিয়াং অঞ্চল পর্যন্ত 1800 মাইলের দীর্ঘ হাইওয়ে, রেলপথ এবং পাইপলাইন তৈরি হবে। একে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বলা হচ্ছে। এর মাধ্যমে চীন পেয়ে যাবে ভারত মহাসাগর দিয়ে সরাসরি যাতায়াতের সুযোগ। 2015 সালে গোয়েদার বন্দর অঞ্চলে 2300 একর ভূমি 44 বছরের জন্য লিজ নিয়েছে চীন। সেখানে তারা নির্মাণ করছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আন্তর্জাতিক বিমানবন্দর। এই সব কিছুই চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ। উভয় দেশই জানে যে বেলুচিস্তান বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং অস্থিতিশীলতা চলতেই থাকবে। তাই এই অর্থনৈতিক অঞ্চলের সুরক্ষার জন্য তৈরি করা হচ্ছে 25,000 সদস্যের নিরাপত্তা বাহিনী। স্থলপথ নির্মাণে চীনের এই ব্যাপক বিনিয়োগ পাকিস্তানের অর্থনীতির জন্য খুবই সুবিধাজনক। এই কারণেই তারা বরাবর নির্মমভাবে এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদ দমন করে চলছে। তবে যতক্ষণ পর্যন্ত এই অঞ্চল থেকে আহরিত সম্পদ এই অঞ্চলের উন্নয়নের জন্য ব্যয় শুরু করা না হবে ততদিন এই অঞ্চলে থেমে থেমে সহিংসতা চলতেই থাকবে, তা একরকম নির্ধারিত। পাকিস্তানকে একতাবদ্ধ রাখার মূল মন্ত্রগুলো হচ্ছে ইসলাম, ক্রিকেট, গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং ভারত বিদ্বেষ। কিন্তু বিভিন্ন স্থানে বিচ্ছিন্নতাবাদ জোরালো হয়ে উঠতে থাকলে এই বিষয়গুলো দিয়ে আর কতদিন পাকিস্তানকে টিকিয়ে রাখা যাবে তা প্রশ্নের দাবি রাখে। গত এক দশক ধরেই পাকিস্তানে একরকম গৃহযুদ্ধ চলছে। এর আগে বৃহৎ প্রতিবেশী ভারতের সাথেও অপরিণামদর্শী কিছু যুদ্ধে জড়িয়েছে তারা। এই যুদ্ধগুলোর ভেতর দিয়ে 1947 সালে দেশ ভাগের কিছুদিন আগেই প্রথমটা হয়। যুদ্ধটা ছিল কাশ্মীরকে নিয়ে। 1948 সালে এই যুদ্ধের সমাপ্তি ঘটে এবং দুই দেশ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ ভাগ করে নেয়। এই নিয়ন্ত্রণ রেখা এশিয়ার বার্লিন দেয়ালও বলা হয়। অবশ্য দুই দেশই পুরো কাশ্মীরের উপর নিজের সার্বভৌম দাবি করে। 47 যুদ্ধের প্রায় 20 বছর পর পাকিস্তানের একটা ভুল করে বসে। 1962 সালে চীনের সাথে যুদ্ধ ভারতকে পর্যদস্তু দেখে তারা ভারতের সামরিক শক্তিকে তুচ্ছ ভেবে বসে। সেই সময় চীনের তিব্বত অধিগ্রহণকে কেন্দ্র করে ভারত আর চীনের দ্বন্দ্ব চরমে উঠেছিল। তখন ভারত তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামাকে আশ্রয় দিয়েছিল আর এই নিয়ে শুরু হয়েছিল যুদ্ধ। এই যুদ্ধ চীন স্পষ্টভাবেই নিজেদেরকে সামরিক শ্রেষ্ঠত্ব দেখিয়ে দেয়। তারা সৈন্যবাহিনী নিয়ে ভারতের প্রাণকেন্দ্রের কাছাকাছি আসাম পর্যন্ত চলে আসে। চীনের এই প্রবল গতিতে এগিয়ে যাওয়া দেখে পাকিস্তান ধরে নেয় যে ভারতকে সহজেই পরাজিত করা সম্ভব। 1965 সালে তারা মহা উৎপুল্লে ভারত আক্রমণ করে এবং শোচনীয়ভাবে পরাজিত হয়। এরপর 1984 সালে আবারও যুদ্ধ হয়। ভূমি থেকে 22,000 ফিট উপরে সিয়াচেন হিমবাহের উপরে হওয়া এই যুদ্ধটি ছিল পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ উচ্চতায় সংগঠিত যুদ্ধ। 1985, 1987 এবং 1995 সালেও ছোটোখাটো যুদ্ধ হয়। এছাড়া পাকিস্তান নিয়মিতভাবে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে নিয়ন্ত্রণ রেখা বরাবর পার করে ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে চলছে।
1999 সালে কাশ্মীর নিয়ে আবারও যুদ্ধ হয় দুই দেশের মধ্যে। তখন দুই দেশই পরমাণু অস্ত্রে বলীয়ান হয়ে উঠেছে। এই সময়টাতে এই অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে পরমাণু যুদ্ধের হুমকির মুখে ছিল। এই ভয়াবহ সময়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা করতে উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। তাদের কূটনীতিবিদরা দ্রুততার সাথে দুই দেশের মধ্যে সংলাপের ব্যবস্থা করেন এবং অবশেষে তারা যুদ্ধ থামায়। 2001 সালে আবারও যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়। এখনও নিয়মিত দুই দেশের মধ্যে গোলা বিনিময় চলছে। দুই দেশই সামরিকভাবে মুখোমুখি অবস্থানে আছে। উভয় দেশই বলে থাকে যে তাদের সামরিক ব্যবস্থাপনা প্রতিরক্ষার স্বার্থে, কিন্তু একে অপরের একেবারেই অবিশ্বাস করে না। তাই উভয়েই সীমান্ত অঞ্চলে মোতায়েন করা সেনা সরঞ্জাম সংখ্যা বাড়িয়ে চলছে। পাকিস্তান আর ভারতের মধ্যে বন্ধুত্ব কখনোই হওয়ার কথা নয়, তবে কাশ্মীরের ব্যাপারটা না থাকলে হয়তো এত চরম বৈরিতা থাকতো না। ভারত চায় পাকিস্তানের ভেতরে জাতিগত অস্থিতিশীলতাকে জিইয়ে রাখতে, অপরদিকে পাকিস্তান চায় ভারতকে দুর্বল করতে। ভারতে সংগঠিত বিভিন্ন সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ইন্ধন আছে। 2008 সালে মুম্বাইয়ে গণহত্যা পাকিস্তানে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। কাশ্মীর দুই দেশেই কাছেই একটা মর্যাদার ব্যাপার, তবে কাশ্মীরের পেছনে এইভাবে উঠে পড়ে লাগার কৌশলগত কারণও আছে। কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণের পেলে মধ্য এশিয়ার সাথে ভারতের যোগাযোগের সম্পূর্ণ নতুন ধার উন্মোচিত হবে এবং সেই সাথে পাওয়া যাবে আফগানিস্তানের সাথে সীমানা। ভারত যদি কাশ্মীরের পুরোটা দখল করতে পারে তাহলে পাকিস্তানের সাথে চীনের সীমানা থাকবে না। ফলে চীনের আর পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাইবে না। পাকিস্তানের সরকার গলা বড় করে বলে, চীনের সাথে সম্পর্ক পর্বতের চেয়েও উচ্চ এবং সমুদ্রের চেয়েও গভীর। অনেক বাড়িয়ে বলা হলেও এই কথাগুলো আমেরিকাকে উদ্বিগ্ন করে তোলে। এই কারণেই পাকিস্তানকে দেওয়া বিপুল আর্থিক সহায়তা বন্ধ করার ব্যাপারে দ্বিধায় থাকে ওয়াশিংটন। একদিকে কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ পেলে ইসলামাবাদের পররাষ্ট্রনীতি শক্তিশালী হবে, ভারতকেও বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো পানির ব্যাপারে নিশ্চিত হতে পারবে পাকিস্তান। সিন্ধু নদের উৎপত্তিস্থল হিমালয়ের তিব্বত অঞ্চলে, তবে নদীটি পাকিস্তানে ঢুকেছে ভারত শাসিত কাশ্মীর অঞ্চল দিয়ে। পুরো পাকিস্তান জুড়ে প্রবাহিত হয় করাচির আরব সাগরে গিয়ে পড়েছে নদীটি। পাকিস্তানের 2/3 অঞ্চলের পানি সরবরাহ করে সিন্ধু ও তার উপনদীগুলো। এই নদীর পানির প্রবাহ ঠিক না থাকলে তুলা চাষ সহ পাকিস্তানের আরও অনেক শিল্পই ধ্বংস হয়ে পড়বে। এই নদীর জল নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি আছে। এমনকি যুদ্ধ চলাকালেও একে অপরের সাথে নদীর জল ভাগাভাগি বিষয়ে বলা আছে চুক্তিতে। কিন্তু যেভাবে দুই দেশের সংখ্যা বাড়ছে এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে, তাতে এই চুক্তি মেনে চলা ভবিষ্যতে কঠিন হয়ে দাঁড়াবে। একমাত্র কাশ্মীরের পূর্ণ অধিগ্রহণই পাকিস্তানের জলের নিশ্চয়তা দিতে পারে। দুই দেশের কেউই কাশ্মীরের অধিকার ছাড়তে চাইবে না, আর কাশ্মীরের প্রসঙ্গে মতৈক্য না পৌঁছালে দুই দেশের মধ্যে সন্ধি স্থাপিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কাশ্মীরের নিয়মিত মোটামুটি নির্ধারিত কাশ্মীরের নিয়তি। কাশ্মীরকে ঘিরে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলতেই থাকবে। পাকিস্তানে প্রশিক্ষিত যোদ্ধারা সীমানা পার হয়ে ভারতীয় অংশে হামলা চালিয়ে যাবে। পরিস্থিতি উত্তপ্ত হবে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলবে। এই খণ্ডযুদ্ধ থেকেই হয়তো পূর্ণাঙ্গ যুদ্ধের সৃষ্টি হতে পারে। এমনকি পরমাণু অস্ত্র নিয়ে হুম্বিতম্বি শুরু হলেও অবাক হওয়ার মতো কিছু নেই। এছাড়া দুই দেশই ছন্দ যুদ্ধ চালিয়ে যাবে। আফগানিস্তান এখন এই ধরনের কার্যক্রমের জন্য চমৎকার জায়গা, কারণ ন্যাটো বাহিনী এখন এখান থেকে চলে গেছে। পাকিস্তান কৌশলগত দিক থেকে কিছুটা পিছিয়ে আছে ভারতের তুলনায়। কৌশলগত গভীরতা না থাকায় ভারতের কাছে পূর্ব দিকের বেকায়দায় পড়ে কিছু পিছু হটতে হলেও পশ্চিমে কোথাও যাওয়ার জায়গা নেই। পাকিস্তান ভারত সীমানা দক্ষিণ অংশে রয়েছে বিশাল জলাভূমি, মাঝ বরাবর রয়েছে থর মরুভূমি আর উত্তরে পর্বতমালা। অতি দুর্গম এই জায়গাগুলো অতিক্রম করা যে কোনো সামরিক বাহিনীর জন্যই কঠিন, তবে তা সম্ভব এবং দুই দেশেই আলাদা পরিকল্পনা আছে এই ব্যাপারে। ভারতীয় সামরিক বাহিনী পরিকল্পনার মধ্যে আছে করাচির বন্দর অবরোধ করা এবং সেখানকার তেল ডিপো থেকে সাগর অঞ্চল বা স্থলপথে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া। তবে তাদের জন্য দক্ষিণ আর উত্তরের মাঝখান দিয়ে জায়গা দিয়ে আক্রমণ করাই শ্রেয়তর হবে। এই অংশে আছে পাঞ্জাব, আর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পাঞ্জাবেই অবস্থিত।
ভারতীয় সীমানা থেকে ইসলামাবাদের দূরত্ব 250 মাইল। এই দূরত্বের অধিকাংশই সমতল পথ। তাই বড় আকারে যুদ্ধ লেগে গেলে এই দুই অঞ্চলে পৌঁছতে ভারতীয় সেনাবাহিনীর খুব একটু সমস্যা হবে না। কয়েকদিনের মধ্যেই তারা পৌঁছে যেতে পারবে, যদিও ভারতের তরফ থেকে এমন কোনো ইচ্ছা কখনো প্রকাশ করা হয়নি। কিন্তু যুদ্ধ কৌশলের ক্ষেত্রে শত্রুর ইচ্ছা অনিচ্ছার কোনো ভূমিকা নেই। পাকিস্তান মনে করে ভারত তা করতেই পারে। অন্তত ভৌগোলিক অবস্থান বিচার করলে পাকিস্তানের এই উদ্বেগের কারণ আছে বইকি। আর তাই এই অঞ্চলে আক্রমণ প্রতিহত করার জন্য একাধিক পরিকল্পনা রাখতেই হচ্ছে পাকিস্তানকে। প্ল্যান এ, ভারতীয় বাহিনীকে পাঞ্জাবে আসতে বাধা দেওয়ার জন্য সীমান্ত অতিক্রম করে নিজেরাই ঢুকে পড়া এবং পাল্টা আক্রমণ করে ভারতের জাতীয় মহাসড়ক 1A কে অবরুদ্ধ করে দেওয়া। ভারতের সেনাবাহিনীর রসদ পরিবহন করা হবে এই দিক দিয়ে। ভারতীয় সামরিক বাহিনীর আকার বিশাল, 10 লাখেরও বেশি এর সদস্য সংখ্যা। পাকিস্তানি সামরিক বাহিনীর চেয়ে অন্তত আকারে দ্বিগুণ হবে। এত বড় একটা বাহিনীর জন্য বিশাল রসদের সরবরাহ করারও প্রয়োজন আছে। এই সরবরাহ বন্ধ করে দেওয়া হলে তারা মহাবিপদে পড়ে যাবে। আর প্ল্যান বি হলো আফগানিস্তানের সীমানা থেকে পিছু হটা। এই জন্য তাদেরকে কাবুলের সহযোগিতা দরকার। কাবুলে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল সরকার থাকলে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। এইভাবেই ভৌগোলিক কারণে পাকিস্তান জড়িয়ে গেছে আফগানিস্তানের সাথে, ফলে ভারতেরও জড়াতে বাধ্য হচ্ছে। দুই পক্ষই চায় কাবুল নিজেদের সুবিধা মতো সরকার বসুক, আর তা যদি সম্ভব না হয় কাবুলের সরকার তাদের শত্রুর শত্রু হোক। 1979 সালে সোভিয়েতরা যখন আফগানিস্তান আক্রমণ করে তখন ভারত মস্কোকে কূটনৈতিক সমর্থন দিয়েছিল। ওদিকে পাকিস্তান দ্রুত আমেরিকা আর সৌদির পক্ষে চলে গিয়েছিল। তারা সোভিয়েত রেড আর্মির বিরুদ্ধে লড়াই লড়তে আফগান মুজাহিদদের প্রশিক্ষিত ও সশস্ত্র পরিকল্পনা নেয়। সোভিয়েতরা আফগানিস্তানে পরাজিত হওয়ার পরে পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিস ISI, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, তাদের পরিকল্পনায় বদল আনে। তাদের প্রত্যক্ষ মদদেই আফগানিস্তানে তালেবানদের জন্ম হয়, আর এই তালেবানরাই আফগানিস্তানের ক্ষমতায় আসে। পাকিস্তানের পক্ষে আফগান তালেবানদের সাথে মিশে যাওয়া সহজ। তালেবানদের বেশিরভাগই পশতুন। পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পশতুনখোয়া অঞ্চলের অধিকাংশ মানুষও পশতুন। তারা কখনোই একে অপরকে আলাদা ভাবেনি। তাদের মধ্যকার সীমান্তকে তারা পশ্চিমাদের চাল মনে করে। এই কথা অবশ্য অনেকাংশেই সত্যি কথা। আফগান পাকিস্তানের এই সীমানাকে তারা বলে ডুরাল্ড লাইন। ডুরাল্ড লাইন আঁকেন স্যার মর্টিমার ডুরাল্ড। তিনি ঔপনিবেশিকভাবে ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। তিনি এই লাইনটি আঁকেন 1893 সালে। পাকিস্তানের তৎকালীন শাসকও এই সীমান্তের সাথে একমত প্রকাশ করেছিল, কিন্তু 1949 সালে আফগান সরকার এই চুক্তিটি অস্বীকার করে বসে। তখন তাদের মনে হয়েছিল যে এই লাইনটা বিভেদ তৈরি করে একটা ঔপনিবেশিক চাল ছাড়া আর কিছুই না। সেই সময় পাকিস্তান চেষ্টা চালিয়ে আসছে যেন আফগানিস্তান এই সীমানাটা মেনে নেয়, কিন্তু আফগানদের মত বদলায়নি। উভয় অংশের পশতুনরা বরাবরই এই লাইনটাকে অগ্রাহ্য করে এসেছে। পর্বতের দুই পাশের মানুষজন শত শত বৎসর ধরে নিজেদের যেভাবে যোগাযোগ বজায় রেখেছিল সেইভাবেই অব্যাহত রেখেছে। খাইবার পাখতুনখোয়া অঞ্চলের কেন্দ্রীয় এলাকাকে পশতুনিস্তান নামেও ডাকা হয়। এই অঞ্চলের কেন্দ্রে আছে পাকিস্তানের শহর পেশোয়ার। এই শহরকে তালেবানদের সামরিক শিল্পকেন্দ্র হিসেবে ধরা যায়। এখানে ঘরে ঘরে কালাশনিকভ রাইফেল এবং বোমা তৈরি হয়। তালেবান যোদ্ধারা এখানে তাদের নিজেদের প্রয়োজন মতো আসে এবং যায়। পাকিস্তান সরকারও এই কর্মকাণ্ডে বিভিন্নভাবে মদত জুগিয়ে থাকে। পেশোয়ারে প্রচুর ISI অফিসার আছে। তালেবান এবং এই জাতীয় আরও বাহিনীর অর্থ দিক নির্দেশনা দিয়ে সীমান্তের উপরে যায় তারা। পাকিস্তান অনেক দিন ধরেই আফগানিস্তানে সামরিক হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। এতদিন এসব নির্বিঘ্নে করা গেলেও এখন তারা এটা নিয়ে একটু ঝামেলায় জড়িয়ে গেছে। পাকিস্তানি সমর্থনপুষ্ট তালেবানরা অনেকদিন ধরেই বিদেশি আল কায়দার যোদ্ধাদের সাহায্য করে যাচ্ছিল। 2001 সালের 9/11 এর সেই নারকীয় ঘটনা ঘটল। আল কায়দা আমেরিকায় ঢুকে গিয়ে টুইন টাওয়ারে বোমা চালিয়ে এলো। আর এই পরিকল্পনায় পাকিস্তান বসেই
এই পরিকল্পনা আফগানিস্তানে বসেই করা হয়েছিল। তখন থেকেই শুরু হলো যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধ। তালেবান আর আল কায়দাকে কাবুল থেকে বিতাড়িত করলো মার্কিনরা। তালেবান বিরোধী আফগান নর্দার্ন অ্যালায়েন্সের আফগানিস্তানের ক্ষমতায় এলো এবং নেটো বাহিনী এসে আফগানিস্তানকে স্থিতিশীল করার দায়িত্ব নিল। 9/11-এর হামলায় যুক্তরাষ্ট্র পাকিস্তানে এবং তাদের কূটনৈতিক তৎপরতা বাড়াতে শুরু করলো। যুক্তরাষ্ট্র চাইছিল তাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানও যেন সক্রিয়ভাবে সহযোগিতা করে। তাদের আরও চাওয়া ছিল পাকিস্তান যেন সন্ত্রাসীদের সহযোগিতা বন্ধ করে দেয়। তখনকার মার্কিন সেক্রেটারি অফ স্টেট কলিন পাওয়েল নিজেই ফোন করেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে। পারভেজ মোশাররফকে একটি গুরুত্বপূর্ণ মিটিং থেকে বের হয়ে কলটা ধরতে হয়েছিল। কলিন পাওয়েল সোজাসাপটাভাবে বলে দেন, হয় আপনি আমাদের পক্ষে নয়তো বিপক্ষে। পাওয়েলের ডেপুটি রিচার্ড আর্মিটিজে ISI এর প্রধানকে ফোন করে জানিয়েছিলেন যদি তারা সন্ত্রাসীদের পক্ষ নেয় তাহলে বোমা পেলে পাকিস্তানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তবে পারভেজ মোশাররফের নিজের লেখা ছাড়া আর কোথাও এই ব্যাপারে শক্ত কোনো প্রমাণ নেই। যুক্তরাষ্ট্রের তরফ থেকেও এমন কিছু স্বীকার করা হয়নি। পাকিস্তান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করে, এটা সত্য। আবার তারা পুরোপুরি সহযোগিতাও করেনি, এটাও সত্য। ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের কথা মানতে এবং সহযোগিতা করতে বাধ্য হয়। তবে এই সহযোগিতাকে একদম সার্বজনীন পাকিস্তানি সমর্থন বলা যায় না। পাকিস্তানে অনেকেই এর বিপক্ষে ছিল। বেশ কিছু জঙ্গিবাদী গোষ্ঠীকে নিষিদ্ধ করার ঘোষণা করে পাকিস্তান। সেই সাথে বেশ কিছু ধর্মীয় গোষ্ঠীর কার্যক্রমেও লাগাম টানা হয়। 2004 সালে উত্তর পশ্চিম সীমান্তের কিছু গোষ্ঠীর ওপর সামরিক অভিযান চালায় পাকিস্তান সরকার। প্রকাশ্য প্রতিবাদ জানালেও এই অঞ্চলে মার্কিন ড্রোন হামলাকে গোপনে সমর্থন জানায় তারা। তবে পাকিস্তানের পক্ষে এইরকম সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না। গোটা 90-এর দশক জুড়ে তালিবানদের প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এবং ISI। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাও তৈরি হয়েছিল। এখন তাদের বিরুদ্ধে সেই সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্সকেই ব্যবস্থা নিতে হচ্ছে। এটা খুবই কঠিন সিদ্ধান্ত। তালেবানরা এর প্রতিক্রিয়া জানায় তীব্রভাবে। প্রবল আক্রোশে সীমান্তের প্রদেশে কিছু আদিবাসী এলাকায় তারা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা প্রেসিডেন্ট মোশাররফকে 3 বার হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এই প্রচেষ্টা ব্যর্থ হলেও মোশাররফের সম্ভাব্য উত্তরসূরি বেনজির ভুট্টোকে হত্যা করতে সক্ষম হয় তারা। বোমা হামলা আর সামরিক অভিযানের মাঝখানে পড়ে নিহত হয়ে পাকিস্তানের অন্তত 50,000 সাধারণ নাগরিক। যুক্তরাষ্ট্র এবং নেটোর যৌথ আক্রমণ এবং আফগান সীমান্তে পাকিস্তানি কড়াকড়ির কারণে আল কায়দা সংশ্লিষ্ট আরব, চেচেন ও অন্যান্য দেশের যোদ্ধারা আশ্রয় নেয় নানা দেশে। আল কায়দা নেতাকে একে একে খুঁজে মারা হয়, কিন্তু তালেবানদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। তালেবান যোদ্ধাদের বেশিরভাগই আফগান এবং পাকিস্তানি। উন্নত বিশ্বের উন্নত প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত আক্রমণের বিরুদ্ধে তারা বিশেষ এক পন্থা বেছে নিল। পশ্চিমাদের তারা বলে, তোমাদের হাতে গড়ি থাকতে পারে, তবে আমাদের হাতে সময়। তারা ধৈর্যের পরীক্ষা দিতে শুরু করলো। তারা জানতো যত আক্রমণই হোক না কেন, সময়ের সাথে সাথে একসময় তা স্থিমিত আসবেই। পাকিস্তানের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকেও সাহায্য পাচ্ছিল তারা। কয়েক বছরের মধ্যে বোঝা গেল তালেবানরা হারেনি। তারা তাদের জাতিগোষ্ঠী পশতুনদের সাথে মিশে গিয়েছিল। সঠিক সময়ে সঠিক স্থানে তারা আবার কার্যক্রম শুরু করে নতুন উদ্যমে। এই ছিলই পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের অবলম্বন করেছিল হাতুড়ি ও নেহাই পদ্ধতি। তারা আফগান তালেবানদের হাতুড়ির বাড়ি দেবে আর সীমান্ত অঞ্চলে পাকিস্তান সামরিক কার্যক্রমকে নেহাই হিসাবে ব্যবহার করবে। কিন্তু দেখা গেল তালেবান অধ্যুষিত আদিবাসী অঞ্চলগুলোতে হাতুড়ির বাড়ি মেরে লাভ হচ্ছে না। স্পঞ্জ যেমন পানিকে শুষে নেয়, সেভাবে তারা আঘাতগুলো সয়ে নিল। আমেরিকা হাতুড়ি দিয়ে স্পঞ্জকে বাড়ি দিয়ে অযথাই শক্তি ক্ষয় করতে লাগলো। তালেবানরা পশতুন পার্বত্য অঞ্চলে হাওয়ায় মিলিয়ে গেল। এর মধ্যে 2006 সালে ব্রিটিশরা সিদ্ধান্ত নিল যে তারা দক্ষিণের হেলমন্দ প্রদেশকে স্থিতিশীল করার চেষ্টা করবে। প্রাদেশিক রাজধানী লস্কর গাহ ছাড়া এই অঞ্চলের আর কোথাও আফগান সরকারের নিয়ন্ত্রণে ছিল না। এই প্রদেশ ছিল আফগান পশতুন অঞ্চলের প্রাণকেন্দ্র। ব্রিটিশরা ভালো মনেই এই কাজটি করতে গিয়েছিল হয়তো, যদিও তারা ইতিহাস সম্পর্কে জানতো না এমন নয়। আফগান ইতিহাসের
জেনেও তারা কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল সে এক রহস্য হয়ে আছে এখনও। এজন্য এখনও ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন রেইডকে ভুলভাবে উদ্ধৃত করে দোষারোপ করা হয়। দাবি করা হয় যে তিনি বলেছিল, আশা করি রাগের বশে একটা গুলিও ছোড়া হবে না। তিনি আসলে বলেছিলেন, আমরা দক্ষিণে এসেছি আফগান জনসাধারণকে সাহায্য করতে, তাদেরকে নিরাপত্তা দিতে। আমরা চাই তারা তাদের গণতন্ত্র এবং অর্থনীতি পুনরুদ্ধার করুক। আশা করি আমরা 3 বছরের মধ্যে ফিরে যেতে পারবো এবং এই সময়ের মধ্যে একটি গুলিও ছোড়ার প্রয়োজন হবে না। খুবই আশাবাদী কথা বটে, কিন্তু কতটুকু বাস্তবসম্মত? সেই গ্রীষ্মে তিনি লন্ডনের পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের উদ্দেশ্য করে ভাষণ দেন। সেখানেও তিনি তার এই আশাবাদী বক্তব্য প্রচার করে গেছেন। প্রতিরক্ষা সচিবের সাথে আমার কথা হয়েছিল সে সময়। তিনি আমাকে বলেছিলেন, চিন্তা করো না টিম, আমরা তালিবানদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি ওখানকার মানুষকে রক্ষা করতে। জবাবে আমি বলেছিলাম, আপনিও একদমই চিন্তা করবেন না, তালিবানরা আপনাদের উপর হামলা করবেই। এই কথোপকথন যখন হয় তখনও আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে 450 জন ব্রিটিশ সৈন্যের মৃত্যু ঘটেনি। আমি এখনও ভেবে পাই না ব্রিটিশ সরকার ওই সময় কী ভাবছিল। আসলে কি তারা জনগণের মন জোগানোর জন্য এইসব কথা বলেছিল, আর ভেতরে ভেতরে ঠিকই জানতো যে কতটা কঠিন হবে এই অভিযান? নাকি তারা আসলেই এতটা নির্বোধ আশা ধারণ করতো মনের ভেতরে? তো তালিবানরা ব্রিটিশদের রক্ত ঝরালো, আমেরিকানদের রক্ত ঝরালো, ন্যাটোকে রক্তাক্ত করলো এবং অপেক্ষা করতে লাগলো ন্যাটোর প্রস্থানের জন্য। 13 বছর পর ন্যাটো ঠিকই চলে গেল। আর এই পুরো সময়টাতেই পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তারা দুমুখো নীতি অনুসরণ করে যাচ্ছিলেন। পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধের নীতি সমর্থন করছিল, কিন্তু তালিবানদের মতো পাকিস্তানও জানতো এক সময় না এক সময় মার্কিনদের চলে যেতে হবে। আর যখন তারা চলে যাবে তখন আফগানিস্তানের বন্ধুস্থানীয় সরকারই দরকার হবে পাকিস্তানের। এজন্য পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকারের কিছু অংশ তালেবানদের সমর্থন করা অব্যাহত রেখেছিল। ন্যাটোর পশ্চাদপসরণের পর অন্তত আফগানিস্তানের দক্ষিণ অংশ তালেবানদের হাতে চলে যাবে, আর সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ইসলামাবাদের সাহায্য চাইবে কাবুল সরকার। এই ভাবনার উপর ভিত্তি করেই এই জুয়া খেলছিল তারা। পাকিস্তানের এই পরিকল্পনা গোপন থাকেনি। একটা বিশেষ পরিস্থিতিতে তাদের এই ছল ছাতুরি প্রকাশ্যে দৃশ্যমান হলো যুক্তরাষ্ট্রের কাছে। দেখা গেল পাকিস্তান সরকারের নাকের ডগায় অ্যাবোটাবাদের সামরিক ঘাঁটিতে লুকিয়ে আছে আল কায়দার প্রধান নেতা ওসামা বিন লাদেন। পাকিস্তানের সাথে মৈত্রী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তাদের উপর একদমই বিশ্বাস রাখতে পারেনি। তাই তারা যখন লাদেনকে হত্যা করতে বিশেষ বাহিনী পাঠালো, সেটা তারা ইসলামাবাদকে জানায়নি। স্পষ্টতই এটা পাকিস্তানি সার্বভৌমত্বের লঙ্ঘন। এই পরিস্থিতি তাদেরকে সামরিক বাহিনী এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে যে বাকযুদ্ধ হলো তাও ছিল যথেষ্ট অপমানজনক। যদি বলো তোমরা লাদেনের অবস্থান জানতে না, তাহলে তোমরা একেবারেই অযোগ্য। আর যদি বলো তোমরা জানতে, তাহলে তো তোমাদেরকে লাদেনের সহযোগী বলাই ধরতে হবে। পাকিস্তানের সরকার অবশ্য এই দুমুখ অবস্থানের কথা কখনোই স্বীকার করেননি। তাদের এই খেলার কারণে প্রাণ হারিয়েছে হাজার হাজার পাকিস্তানি আর আফগান নাগরিক, প্রাণ হারিয়েছে কিছু মার্কিনীও। অ্যাবোটাবাদে অভিযান চালানোর পরেও ইসলামাবাদ এই বিষয়টা অস্বীকার করতে থাকে, কিন্তু এখন আর তাদেরকে তেমন কেউ বিশ্বাস করে না। গুরুত্ব হারিয়ে ফেলার পরেও যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি লাদেনকে নিরাপদ আশ্রয় দিয়েছে পাকিস্তান। তাহলে আফগানিস্তান নিয়ে পাকিস্তানের পরিকল্পনার পক্ষে সহায়ক গোষ্ঠীগুলোকে যে তারা সহায়তা করবে তা তো দিবালোকের মতো স্পষ্ট। মুশকিল হলো ততদিনে পাকিস্তানেও এরকম একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে, আর তারা পাকিস্তানের মধ্যেও প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। ফলে পরিস্থিতি বেশ ঘোলাটে এবং জটিল হয়ে উঠল। আফগান তালিবানদের যেমন প্রভাব আর যেভাবে তারা বাড়ছিল, তাতে পাকিস্তানেও এমন কিছু হওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। দুই দেশের তালিবানরাই ছিল প্রধানত পশতুন জনগোষ্ঠীর। অপশতুন কারো কর্তৃত্ব তারা মেনে নেবে না। 19বিংশ শতকের ব্রিটিশদের তারা মেনে নেয়নি। 21বিংশ শতকে পাঞ্জাবি নিয়ন্ত্রিত পাকিস্তান সামরিক বাহিনীকেই বা তারা মানবে কেন? এই ব্যাপারটা ইসলামাবাদ সবসময় বুঝেছে, মেনেও নিয়েছে। পাকিস্তান সরকার ভাবতে ভালোবাসত যে পুরো দেশের সব এলাকায় তারা যৌথভাবে শাসন করে আসছে। পশতুনরাও বাইরে বাইরে দেখাতো যে তারা পাকিস্তানের প্রতি অনুগত। 2001 সালের 11 সেপ্টেম্বর এর পূর্ব পর্যন্ত এই লুকোচুরি খেলা ভালোভাবেই চলছিল। এরপর সব বদলে যায়। 2001-এর পর থেকে পাকিস্তানের পরিস্থিতি বেশ কঠিন হতে থাকে। ঝাঁকে ঝাঁকে সাধারণ মানুষ মারা যেতে থাকে আর কমতে থাকে বিদেশি বিনিয়োগ। সাধারণ মানুষ পড়ে যায় চরম দুর্বিপাকে।
পাকিস্তান সেনাবাহিনীও বিপাকে পড়ে যায়। তারা তাদের এতদিনের মিত্রের বিপক্ষে যুদ্ধ করতে বাধ্য হয়, আর সেই যুদ্ধে তাদের অন্তত 5,000 সেনা মারা যায়। একতা ভেঙে পড়ে এবং গৃহযুদ্ধ দানা বাঁধতে থাকে। পাকিস্তানি সামরিক বাহিনীর জন্য পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে গোয়েন্দা সংস্থা এবং তালিবানদের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানাতে বাধ্য হয় তারা। আর এই তথ্যের উপর ভিত্তি করেই উত্তর পশ্চিম সীমান্তে পাকিস্তানি তালেবানদের উপর ড্রোন হামলা চালানো হয়। আর এই ড্রোন হামলার সময় মার্কিনদের ভুলে নিহত হয় শত শত সাধারণ নাগরিক। ফলে পাকিস্তানকে নিন্দা জানানোর ভান করতে হয় এবং বলতে হয় এসব হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। বেশিরভাগ ড্রোন পাঠানো হয়েছে আফগানিস্তানের মার্কিন ঘাঁটি থেকে, তবে কিছু ক্ষেত্রে পাকিস্তানে অবস্থিত গোপন ঘাঁটি থেকেও ড্রোন উড়েছে বলে ধারণা করা হয়। আফগানিস্তান ও পাকিস্তানের হামলার ব্যাপকতা বুশ প্রশাসনের তুলনায় ওবামা প্রশাসনের আমলে ছিল অনেক বেশি। 2015 সালে বসন্তের পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ন্যাটো আফগানিস্তান ছেড়ে চলে যায়। আমেরিকাও তাদের আফগান মিশনের সমাপ্তি ঘোষণা করে। কিছু কিছু সেনা মোতায়েন রাখা হয়েছিল বিশেষ পরিস্থিতির কথা বলে। আনুষ্ঠানিকভাবে এর উদ্দেশ্য হিসাবে বলা হয় বিশেষ অভিযান এবং প্রশিক্ষণ পরিচালনা। আর আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চাইছিল কাবুল যেন তালেবানদের অধীনে না চলে যায়। ন্যাটোর উপস্থিতি বা অনুপস্থিতিতে আফগান সীমান্তে তালেবানদের নিয়ন্ত্রণ রাখাটা পাকিস্তানের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। ওয়াশিংটন তখনও পাকিস্তানকে চাপ প্রয়োগ করে যাচ্ছে। এর ফলে যেসব পরিস্থিতির সম্ভাবনা দেখা হয় তা হলো পাকিস্তানের পূর্ণ শক্তি সামরিক বাহিনী নিয়ে উত্তর পশ্চিম সীমান্তে হামলা চালিয়ে তালিবানদের পরাজিত করবে, তালেবানের শক্তিশালী হয়ে উঠবে এবং পাকিস্তানে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে এবং শেষ পর্যন্ত পাকিস্তান ভেঙে যাবে। আমেরিকা আগ্রহ হারিয়ে ফেলার পর ইসলামাবাদ তালেবানদের সাথে সন্ধি করে ফেলবে, পরিস্থিতি একসময় স্বাভাবিক হয়ে আসবে। পাকিস্তান উত্তর পশ্চিম দিকটা ছেড়ে দেবে এবং তাদের এজেন্ডা ছড়িয়ে দিতে থাকবে আফগানিস্তানে। এই সম্ভাবনাগুলোর মধ্যে প্রথমটা কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। উত্তর পশ্চিম সীমান্তে আদিবাসী গোত্রগুলোকে এখন পর্যন্ত কোনো বিদেশি শক্তি পরাজিত করতে পারেনি। পাঞ্জাবি, সিন্ধি, বালুচ আর কাশ্মীরিদের এবং কিছু পশতুনদের নিয়ে গঠিত পাকিস্তান বাহিনী যখনই আফগানিস্তানের আদিবাসীদের এলাকা দিয়ে যাবে তখনই তারা বিদেশি শক্তি হিসেবে বিবেচিত হবে। দ্বিতীয় সম্ভাবনাটা বাস্তবায়নে পরিণত হওয়ার সুযোগ ছিল, কিন্তু অনেক সাবধান ভানি সত্ত্বেও কারো কথায় কান দেয়নি পাকিস্তান। 2014 সালে তালিবানরা পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে 132 জন শিশুকে মেরে ফেলল। পাকিস্তান তখন বুঝলো যে দানব তারা তৈরি করেছে সে দানব কোন দিন তার সম্ভাবনা আছে সর্বনাশ করে দিতে পারে। এর ফলে 3 নম্বর দৃশ্যপট বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। আফগানিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের এমনিতেই আগ্রহ নেই। তালেবানরা যদি আন্তর্জাতিক জিহাদিদেরকে আফগানিস্তানে জায়গা না দেয় তাহলে তাদের ব্যাপারে যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে না। এই ব্যাপারে মৌখিক পরিস্থিতি দুই পক্ষ থেকে এসেছে। আফগান তালেবানদের সাথে সম্পর্ক বজায় রাখবে পাকিস্তান, যেন কাবুল সরকার ভারতের দিকে ঝুঁকে না পড়ে, যেন এই সুযোগে ভারত তাদের পেয়ে বসতে না পারে। ভারতকে সেই সুযোগ পাকিস্তান কিছুতেই দিবে না। আর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পাকিস্তান তালেবানদের সাথে চুক্তিতে আসবে। আফগান তালেবানরা যদি বোকার মতো ওসামা বিন লাদেনের আল কায়দাকে আশ্রয় না দিত তাহলে পরিস্থিতি এত গোলাটাই হতো না। এমনকি 9/11-এর ঘটনার পরে পশতুন অতিথেয়তার রেওয়াজ বজায় রাখতে গিয়ে আরও বেশি গণ্ডগোল হয়ে যায়। মার্কিনরা যখন চেয়েছিল তখন তালেবানরা সেই অতিথিদেরকে হাতে তুলে দেয়নি, ফলে হলো যুদ্ধ। আর 15 বছর ধরে যুদ্ধের পরেও মার্কিনীদের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে রইল যে আফগানিস্তান নিয়ে নীতি বদল করে পরিকল্পনার অতিরিক্ত হাজার হাজার সেনা মোতায়েন করে রাখতে হলো। এদিকে ভারত একই সাথে অনেক কিছু অনেক দিকে সামলাতে তারা বাধ্য হয় বলা চলে। পাকিস্তানি তাদের মাথা ব্যথার একমাত্র কারণ নয়, যদি ভারতের পররাষ্ট্রনীতিতে পাকিস্তানি প্রথম এবং প্রধান আলোচ্য বিষয়। প্রতিবেশী দেশ হিসেবে পরমাণু অস্ত্র সমৃদ্ধ একটি এমন দেশ থাকলে এমন তো হওয়ারই কথা, কিন্তু একই সাথে ভারতকে 130 কোটি মানুষের অন্ন সংস্থান করতে হয়, তার উপর আবার বৈশ্বিক পরাশক্তি হয়ে ওঠার প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। চীনের সাথে দ্বন্দ্বই ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারকদের প্রধান মাথা ব্যথা হতে পারত, কিন্তু চীন ও ভারতের মাঝখানে সুবিশাল হিমালয় পর্বতমালা থাকায় তা হয়নি। এই পর্বতমালা না থাকলে ইন্দো-চীন ইস্ট দুষ্ণ সম্পর্কে ভীষণ জটিল আর শীতল হতো। ম্যাপের দিকে এক ঝলক তাকালে মনে হবে বিশাল দুটি দেশ পাশাপাশি আছে, কিন্তু
প্রকৃতপক্ষেই দুটি দেশের সীমান্ত বরাবর প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে হিমালয় পর্বতমালা। সিআই ফ্যাক্টবুক অনুযায়ী এই পার্বত্য সীমান্তের দৈর্ঘ্য ১৬৫২ মাইল। ভারত আর চীনের বিদ্যমান বিষয়গুলোর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু জনবসতি তিব্বত। আগেই আলোচনা করা হয়েছে যে চীন তিব্বতকে চায়, ভীষণভাবে চায়। চীন কিছুতেই ভারতকে তিব্বতের দখল নিতে দেবে না, এমনকি তিব্বতকে স্বাধীন থাকতে দিতেও রাজি নয় তারা। কারণ স্বাধীন তিব্বত ভারতকে সামরিক ঘাঁটি বসানোর সুযোগ করে দিতে পারে, সেক্ষেত্রে উঁচু অঞ্চলের সামরিক সুবিধা পেয়ে যাবে ভারত। চীন যখন তিব্বতকে অধিগ্রহণ করে ফেলল, ভারত তার জবাব দিল হিমাচল প্রদেশে ধর্মশালায় দালাই লামাকে আশ্রয়ের প্রদানের মাধ্যমে। ফলে ধর্মশালা তিব্বত ও তাদের মুক্তি আন্দোলনেরও কেন্দ্র হয়ে উঠল। এটা অনেকটা দীর্ঘমেয়াদী বিমা প্রকল্পের মতো। পরবর্তীতে কিছু ফেরত পাওয়ার আশা ছাড়াই ভারত কিস্তি প্রদান করে যাচ্ছে। বর্তমানে পরিস্থিতিতে তিব্বত স্বাধীনতা মানেই অসম্ভব। কয়েক শতক বা কয়েক দশক ধরে কোনোভাবে যদি এই অসম্ভব সম্ভব হয়ে যায়, ভারত সে সময় তিব্বত সরকারকে মনে করিয়ে দেবে একসময় তারা কত সাহায্য করেছে। চীনও জানে যে এরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও ধর্মশালার ব্যাপারে তাদের মাথা ঝেড়ে ফেলতে পারছে না। এর জবাবে তারা দিচ্ছে নেপালে। সেখানকার মাওবাদী কার্যক্রমে তাদের প্রভাব বিস্তার করছে বেইজিং। ভারত কোনোভাবেই নেপালে মাওবাদী কর্তৃত্ব চায় না, কারণ সেক্ষেত্রে নেপাল আসলে চীনের নিয়ন্ত্রণে চলে যাবে। বেইজিং যে টাকা কড়ি আর বাণিজ্যের মাধ্যমে নেপালে প্রভাব বিস্তার করে চলছে তা তারা জানে। এমনিতে মাওবাদী আন্দোলন নিয়ে চীনের আসলে কোনো মাথা ব্যথা নেই, তবে তারা ভারতকে বার্তা দিতে চায় যে তাদেরকেও ওরকম দীর্ঘমেয়াদী বিমা প্রকল্পতে বিনিয়োগ করার সুযোগ আছে। প্রতিবেশী ক্ষুদ্র রাষ্ট্রগুলোর দিকে ভারত যত বেশি মনোযোগ দিবে, চীনের উপর তত মনোযোগ কমবে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অরুণাচল প্রদেশ নিয়েও চীনের সাথে দ্বন্দ্বমুখর পরিস্থিতি চলছে। চীন এই অঞ্চলটিকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে। চীনের আত্মবিশ্বাস যতই বাড়ছে, তার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে দুই অঞ্চলের দাবিকৃত ভূমির পরিমাণ। তারা অরুণাচলের একদম পশ্চিমে অবস্থিত তাওয়াং অঞ্চলকে নিজেদের বলে দাবি করতে শুধু সময়ের সাথে সাথে তাদের দাবি বেড়েই চলছে। ২০০০ সালের দশকের শুরুর দিকে গোটা প্রদেশকেই চীনের অংশ বলে দাবি করে তারা। অথচ অরুণাচলের উপর ভারতের সার্বভৌমত্ব ১৯৫৫ থেকেই প্রতিষ্ঠিত। চীনের এই দাবি আংশিকভাবে ভৌগোলিক এবং আংশিকভাবে মনস্তাত্ত্বিক। অরুণাচলের সাথে চীন, ভুটান, বার্মার সীমান্ত আছে, ফলে এই অঞ্চলটা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। আবার অরুণাচলের প্রতি এই দাবি দেখানো মানে পরোক্ষভাবে তিব্বতকে বলে দেওয়া যে স্বাধীনতা পাওয়ার কোনো সুযোগ নেই। এই বার্তাটা ভারত ও তার বিভিন্ন অঙ্গরাজ্যকে নিয়মিত দিয়ে যাচ্ছে। ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, কোথাও কোথাও তীব্রতা বেশি, কোথাও কম, কিন্তু লক্ষ্য অর্জনের জন্য কেউই খুব বেশি দূরে এগিয়ে যেতে পারেনি। যেমন পাকিস্তানি ও ভারতীয় অংশের পাঞ্জাব নিয়ে স্বাধীন খালিস্তান রাষ্ট্র গড়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে শিখরা। এই আন্দোলন বর্তমানে স্থিমিত হয়ে থাকলেও যে কোনো সময় বেগবান হয়ে উঠতে পারে। আসাম রাজ্যে একই সাথে বেশ কয়েকটা আন্দোলন চলছে। বড়ো ভাষাভাষীরা নিজেদেরকে আলাদা প্রদেশ চায়। মুসলিম ইউনাইটেড লিবারেশন তো আসাম অঞ্চলে মুসলিমদের জন্য আলাদা দেশ চাই। নাগাল্যান্ডের খ্রিস্টানরা নিজেদেরকে আলাদা দেশের দাবিতে আন্দোলন করেছে। সেখানকার ৭৫% জনগণই ব্যাপটিস্ট খ্রিস্টান। নাগাল্যান্ড ন্যাশনাল কাউন্সিল যে দাবিতে লড়াই করছে তা পূরণ হওয়া প্রায় অসম্ভব। একই কথা প্রায় অন্য সব বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য প্রযোজ্য। ভারতের শিখদের সংখ্যা ২ কোটির বেশি, মুসলিমদের সংখ্যা ১৮ কোটির বেশি, প্রায় ১৭ কোটি। এছাড়া অন্যান্য সংখ্যালঘুরা তো আছেই। এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও সর্বভারতীয় ঐক্যের অনুভূতি ধারণ করে আসছে ভারত। বিশ্ব মঞ্চে পরাশক্তি হতে চাইলে এই ঐক্যটা খুব দরকার। পৃথিবীবাসী চীনের উত্থান দেখেছে বিস্মিত চোখে। চীন পরাশক্তি হওয়া নিয়ে এতটাই বুঁদ হয়ে আছে যে বিশাল প্রতিবেশী ভারতকে প্রায় উপেক্ষাই করে যাচ্ছে তারা। ভারত হয়তো এই শতাব্দীতেই অর্থনৈতিক ক্ষেত্রে চীনের সাথে পাল্লা দিয়ে দেওয়া শুরু করবে। ভারত বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। জনসংখ্যার দিক দিয়ে এটি দ্বিতীয় অবস্থানে আছে। অতি সম্প্রতি ভারতের জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশে পরিণত হয়েছে। ভারতের সাথে মোট ৬টি দেশের সীমান্ত, আফগানিস্তানকে ধরলে ৭টি। ভারতের অভ্যন্তরীণ জলপথের দৈর্ঘ্য ৯,০০০ মাইল। এখানে আছে প্রচুর উর্বর জমি এবং সুপেয় পানি। দেশটি পৃথিবীর অন্যতম শীর্ষ কয়লা উৎপাদনকারী দেশ।
তেল আর গ্যাসেরও প্রাচুর্য আছে এখানে। তবে সম্পদে সমৃদ্ধ হওয়ার পরেও ভারতকে বাইরে থেকে জ্বালানি আমদানি করতে হয়। জ্বালানির পেছনে ভর্তুকি দেওয়াটা ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়ার পরেও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনের সমকক্ষ হতে পারেনি ভারত। চীন এখন বিশ্ববাজার দখল করার চেষ্টা করছে, আর ভারত সবে বিশ্ববাজারে স্থান তৈরি করতে শুরু করেছে। হিমালয়ের কারণে আলাদা থাকা দুই দেশ এবার হয়তো মুখোমুখি হয়ে যাবে, তবে স্থলে নয়, সমুদ্রে। হাজার বছর ধরে পাশাপাশি থাকার পরেও চীন ও ভারত পরস্পরকে অগ্রাহ্য করে এসেছে তাদের মধ্যকার দুর্গম সীমানার কারণে। হিমালয় পেরিয়ে একে অপরের ভূখণ্ড দখল করতে যাওয়া ছিল অসম্ভব। আর তাছাড়া দুই দেশের হাতেই প্রচুর চাষযোগ্য জমি ছিল, তাই পাশের দেশে গিয়ে জমি দখলের প্রয়োজন পড়েনি। কিন্তু বর্তমানের প্রযুক্তি নির্ভরতার যুগে এই দুই দেশই প্রচুর পরিমাণে জ্বালানি শক্তির প্রয়োজন হচ্ছে। দুই দেশে কিছু প্রাকৃতিক সম্পদে ভরপুর এলাকা আছে, তবে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য তা যথেষ্ট নয়। তাই জ্বালানি শক্তির খোঁজে মহাসাগরে না বের হয়ে তাদের উপায় নেই। আর সেখানেই আছে দুই শক্তি মুখোমুখি হওয়ার সম্ভাবনা। 25 বছর আগে ভারত পূর্বেও তাকাও নামক একটা নীতি নিয়েছিল। চীনের অবাধ উত্থানকে প্রশমিত করার উদ্দেশ্যে এই নীতি বলা চলে শুরু করে ভারত। তারা নাটকীয়ভাবে চীন থেকে প্রচুর আমদানি শুরু করে, পাশাপাশি চীনের লাগোয়া দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে থাকে। এরই মধ্যে বার্মা, ফিলিপাইন এবং থাইল্যান্ডের সাথে জোরালো সম্পর্ক স্থাপন করে ফেলেছে। তবে এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিয়েতনাম আর জাপানের সাথে মিলে দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান আধিপত্য কমানোর চেষ্টা করছে ভারত। নতুন এই পদক্ষেপের মাধ্যমে তারা পেয়েছে নতুন এক মিত্র, যুক্তরাষ্ট্র। দশকের দশক ধরে ভারতকে যুক্তরাষ্ট্র সন্দেহের চোখে দেখে এসেছে। তারা মনে করত মার্কিনীদের মতলবটা ব্রিটিশদের মতোই। পার্থক্য শুধু এই যে মার্কিনীদের ইংরেজি বলার ধরনটা একটু আলাদা, আর টাকা পয়সাও ব্রিটিশদের চেয়ে একটু বেশি। তবে এই 21 শতাব্দীর ভারত আগের চাইতে আত্মবিশ্বাসী এবং বিশ্ব এখন বহুমুখী। যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে চাওয়ার কারণও আছে তাদের। 2015 সালে বারাক ওবামা ভারত সফরে আসেন, তখন ভারতীয় জাতীয় দিবসের মিলিটারি প্যারেডে রাশিয়ান ট্যাঙ্কগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের দেওয়া C-130 হারকিউলিস এবং C-17 গ্লোবমাস্টার এয়ারক্রাফটের প্রদর্শনও হলো। ভারত ও যুক্তরাষ্ট্র এই দুই বৃহৎ গণতন্ত্র ধীরে ধীরে পরস্পরের কাছাকাছি আসছে। ভারতের আছে উন্নত অস্ত্রসজ্জিত বিশাল একটি আধুনিক নৌবাহিনী, এতে আছে এয়ারক্রাফট ক্যারিয়ারও। কিন্তু চীন বর্তমানে বিশাল এবং শক্তিশালী গভীর সাগরের নৌবাহিনী গঠনের পরিকল্পনা আঁটছে, যার সাথে পেরে ওঠা ভারতের পক্ষে হয়তো সম্ভব হবে না। এজন্য ভারত মৈত্রী জোটের গঠনের দিকে নজর দিয়েছে। চীনের নৌবাহিনীর উপর কর্তৃত্ব পালাতে না পারলেও অন্তত একজোট হয়ে শক্তির জানান দেওয়া যায়, এটাই তাদের লক্ষ্য। 3 সাগর থেকে মালাক্কা প্রণালী এবং বঙ্গোপসাগর হয়ে ভারতের নাকের ডগায় আরব সাগরের উপকূলে পাকিস্তানের গোয়েদারে অবস্থিত বন্দরে সৈনিক নৌবাহিনীর যাত্রাপথ যেন সুগম না থাকে তা নিশ্চিত করতে চায় ভারত। তবে চীনের সাথে ভারতের এইসব সমীকরণ এই উপমহাদেশের ভূ রাজনীতির মুখ্য নয়। এই অঞ্চলে ভূপ্রাকৃতিক রাজনৈতিক সমীকরণ খুব সোজাচাপটা। ভারতের ক্ষেত্রে ঘুরে ফিরে সবই পাকিস্তানমুখী, আর পাকিস্তানের ক্ষেত্রে ভারতমুখী। ধন্যবাদ সবাইকে।